ওটা থাক, তুমি থাকো তুমি। দর্শক, ডয়েচে ভেলে বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হারুনুর রশিদ স্বপন, আমার সঙ্গে রয়েছেন সমীর কুমার দে। আমরা রয়েছি হাইকোর্টের সামনে, মানে আন্তর্জাতিক অপরাধ, মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনের গেটে, যেখানে মূলত শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বাংলাদেশের, তার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে তার রায় হবে আগামীকাল। আমরা মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলবো, এবং আপনারা যদি খেয়াল করেন তাহলে অলরেডি এই যে এখানে ট্রাইব্যুনালের সামনের যে প্রবেশ পথ, সেখানে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, এবং সামনের যে চলাচলের রাস্তা, এক পাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এখানে বিজিবি মোতায়েন করা হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে। এটা এর আগেও যেদিন রায়ের ঘোষণা ছিল সেদিনকার মতোই মূলত এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আরেকটা বিষয়, আমরা যখন শহরের বিভিন্ন পথ ঘুরে এখানে আসি তখন কিন্তু শহরে সেনা টহল আমরা দেখেছি, একই সঙ্গে বিজিবির টহলও দেখেছি। মূলত সন্ধ্যার পরে নগরীতে দু একটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে, আবার ঢাকার বাইরে ময়মনসিংহে বাসে আগুন দেওয়ার খবর আমরা পেয়েছি। তবে এর আগের বার কিন্তু, অর্থাৎ 13 তারিখে যখন এই যে কবে মামলার রায় ঘোষণা করা হবে সেই তারিখ নির্ধারণ করা হয়েছিল, তার আগে কিন্তু ব্যাপক ককটেল এবং বাসে হামলার ঘটনা ঘটেছে এবং আগুনের ঘটনা ঘটেছে। যদিও বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এই রায়কে সামনে রেখে 16 এবং 17 এই দুই দিনে লকডাউন ঘোষণা করেছে। আগামীকাল 17 নভেম্বর এই রায় ঘোষণা করা হবে। একটি বিষয় জানিয়ে রাখি, এই রায় ঘোষণার সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, আর তিনি এই রায়ের স্বচ্ছতা ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন, আগামীকাল 17 নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে, যেখানে গত বছরের ঢাকায় সংঘটিত প্রাণঘাতী সহিংসতা ও দমন পীড়নের ঘটনায় মানবতা বিরোধী অপরাধে 5টি অভিযোগ আনা হয়েছে। আমরা সম্পূর্ণ ন্যায় বিচার দাবি করছি। অবশ্য এর আগে দুপুরে ঢাকা একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, আগামীকাল সোমবার ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায়কে কেন্দ্র করে একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালকে যে রায় ঘোষণা করা হবে সেই রায়ে তিনি ন্যায় বিচার এবং একই সঙ্গে স্বচ্ছতা, এই দুটো জিনিসের উপর সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন। আজকে ঢাকা শহরের পরিস্থিতি, সারাদিনই ঘুরেছেন সাংবাদিক, কি নাম আপনার? আমার নাম রাশেদ রায়হান। রাশেদ রায়হান, সাংবাদিক রাশেদ রায়হান ঢাকা শহরের বিভিন্ন এলাকার পরিস্থিতি দেখেছেন। আমরা তার কাছে একটু জানবো সর্বশেষ খবরাখবর কি। আপনি জানেন যে আসলে গত 11 নভেম্বর থেকে কিন্তু দেশের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ দলটি তাদের তৎপরতায় বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়া হচ্ছে, ককটেল বিস্ফোরণ হচ্ছে, এবং তারই ধারাবাহিকতায় সেই দলের ডাকে কিন্তু 2 দিন লকডাউনও পালন করা হয়েছে। এবং শেখ হাসিনার রায়কে ঘিরেই ট্রাইব্যুনালের আশেপাশে এইগুলোকে মোকাবেলা করার জন্য কিন্তু আইনশৃঙ্খলা যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু আরও বাড়ানো হয়েছে। আজ সন্ধ্যায় কিন্তু একই পরিস্থিতি দেখেছি, বিজিবি কিছুক্ষণ পরপর এসে টহল দিচ্ছেন, এবং হাইকোর্ট এলাকার সব জায়গায় কিন্তু সশস্ত্র বাহিনীদের অবস্থান রয়েছে, বিজিবি অবস্থান রয়েছে, পুলিশের অবস্থান রয়েছে, এবং হাইকোর্ট এলাকার সামনেই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে চেকপোস্ট রয়েছে সেগুলো কিন্তু জোরদার করা হয়েছে, যান চলাচল সীমিত করা হয়েছে, এবং যারা যাতায়াত করছেন তাদের কিন্তু আসলে পরিচয়পত্র আছে কিনা সেগুলো নিশ্চিত করে তারপরে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এইসব বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আগামীকালকে যেহেতু আসলে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধে জুলাই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর যে মামলা আসলে চলেছে সেটি রায় দেওয়া হবে, সেটিকে কেন্দ্র করে কিন্তু সেনা মোতায়েন বাড়ানো হয়েছে। 12 প্লাটুন বিজিবি কিন্তু ঢাকা জুড়ে কাজ করছে, এবং হাইকোর্ট থেকে কিন্তু চিঠি দেওয়া হয়েছে সেনা মোতায়েন এই হাইকোর্টে যাতে করা হয়, সেটি কিন্তু তারা চেয়েছেন, এবং সেনাবাহিনী কিন্তু আগামীকাল এখানে দিনব্যাপী এখানে অবস্থান করবেন। সব মিলিয়ে কিন্তু বলা যায় আসলে রায়কে কেন্দ্র করে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার সেটি কিন্তু প্রশাসন বলছে তাদের পক্ষ থেকে তারা নিয়েছে। মানুষের মধ্যে কোনো আতঙ্ক আছে কিনা, এবং একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা তাদের মধ্যে কি অবস্থা? আমি অনেকের সাথে কথা বলেছি, দেখেছি আসলে কেউ কেউ কিছুটা আতঙ্কে আছেন, কারণ যেহেতু বাসে আগুন দেওয়া হচ্ছে,
হঠাৎ করে কেউ এসে ককটেল ফেলে আগুন দিচ্ছে, কোথাও কোথাও আচমকাই টিএসসি কারওয়ান বাজার মতো জায়গাগুলোতে ককটেল বিস্ফোরণ হচ্ছে। সেক্ষেত্রে যারা আসলে পথগামী মানুষ, অফিসগামী মানুষ, স্কুল কলেজে যারা যাতায়াত করেন তারা কিন্তু আসলে বাইরে আসতে কিছুটা ভয় পাচ্ছেন, আতঙ্কে কিছুটা আছেন, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। কারণ যান চলাচল কিন্তু আগে থেকে যেমন সীমিত হয়েছে সেভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষের যে যাতায়াত সেটি কিন্তু অনেকটা কমে গেছে এবং সন্ধ্যার পরে সেই যাতায়াত কিন্তু আরো অনেকটাই ম্রিয়মান বলা যায়। সবকিছু মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করেই মানুষের সীমিত চলাচল কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। ধন্যবাদ রাশেদ। বলছিলেন সাংবাদিক রাশেদ রায়হান, এবং সেখানে তিনি বলছিলেন যে কোথাও কোথাও আতঙ্ক, নগরীতে সেনা টহল, একই সঙ্গে বিজিবি টহল, এগুলো তিনি দেখে এসছেন। আমরাও এখানে দেখতে পাচ্ছি বিজিবি, পুলিশ তারা কিন্তু এখানে টহল দিচ্ছে। একই সঙ্গে আজকে পুলিশ কমিশনার সাজ্জাদ সাহেব তিনি যেটা বলেছেন যে যদি কোনো যানবাহন বা মানুষের উপরে ককটেল নিক্ষেপ ঘটনা ঘটে তাহলে সরাসরি তিনি গুলির নির্দেশ দিয়েছেন। এর আগে কিন্তু চট্টগ্রামের পুলিশ কমিশনার বলেছিলেন যে কোনো অপরাধী বা সন্ত্রাসীকে দেখা মাত্র ব্রাশ ফায়ার করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন। সব মিলিয়ে আসলে পুলিশের যেমন প্রস্তুতি রয়েছে তেমনি জনমনেও আতঙ্ক রয়েছে। আগামীকাল রায়কে ঘিরে নানা আলোচনা চলছে ঢাকা শহরে, এবং একটু আগেই বলেছি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যে রায় দেওয়া হবে বিচারে তিনি স্বচ্ছতা এবং ন্যায় বিচার তিনিও আশা করেছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে শেখ হাসিনার বিরুদ্ধে 5 ধরনের অভিযোগ আনা হয়েছে। যা বলছিলাম যে জিনিসটা হচ্ছে আগামীকাল যে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই রায় দেবে। আমি একটি সংক্ষেপে জানিয়ে রাখি আপনাদের। এবং এই যে মামলা রয়েছে এখানে কিন্তু 3 জন আসামি, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল যিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন যিনি সাবেক আইজিপি। এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন এই মামলায় গ্রেপ্তার হয়েছেন কিন্তু তিনি রাজসাক্ষী হয়েছেন, আর বাকি যে 2 জন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল তারা কিন্তু পলাতক আছেন এবং তাদের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী এখানে মামলা পরিচালনা করেছেন। তিনি কিন্তু আদালতে এই রায়কে, এই আদালতকে ক্যাঙ্গারু কোর্ট বলে অভিহিত করেছেন। অন্যদিকে যারা প্রসিকিউশনে রয়েছেন তারা কিন্তু এই মামলায় সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। যারা এখানে অপরাধী যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন এবং তারা বলছেন যে তারা পর্যাপ্ত তথ্য প্রমাণ এই মামলায় হাজির করেছেন। তারা 54 জনের সাক্ষ্য নিয়েছেন, তারা 90টির মতো বিভিন্ন ধরনের আলামত এবং বিভিন্ন ডকুমেন্ট দিয়েছেন এবং এর মাধ্যমে তারা এই অপরাধ প্রমাণে সমর্থ হয়েছেন। এই যে 5 ধরনের অভিযোগের কথা আমি বলছিলাম, প্রথম অভিযোগে বলা হয়েছে গত বছরের 14 জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি উল্লেখ করে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা। এর প্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী লীগ সন্ত্রাসীরা ব্যাপক সন্ত্রাস চালায়। আমি তাদের অভিযোগের ভাষায় বলছি। দ্বিতীয় অভিযোগ, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগ করা হয়েছে এবং 1400 নাগরিককে হত্যা, 25,000 মানুষকে আহত করার অভিযোগ আনা হয়েছে। তৃতীয় অভিযোগ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে নির্মমভাবে হত্যা করার ঘটনা। এবং চতুর্থ অভিযোগ হচ্ছে রাজধানীর চানখারপুলে আন্দোলনরত নিরীহ নিরস্ত্র 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনাকে এবং ওই 2 জনকে আসামি করা হয়েছে। পঞ্চম অভিযোগ হচ্ছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও মামুনের বিরুদ্ধে আশুলিয়ায় নিরীহ নিরস্ত্র 6 জনকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এবং এই ট্রাইব্যুনাল যেটা হচ্ছে মানবতাবাদী আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, অপরাধ ট্রাইব্যুনাল, সেক্ষেত্রে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি পুনর্গঠন করা হয়, কিন্তু বাস্তবে মূলত 2010 সালে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। সেখানে যুদ্ধ অপরাধীদের বিচার হয় এবং ওই ঘটনায় 6 জনকে অন্তত ফাঁসি দেওয়া হয়েছে এবং কার্যকর হয়েছে সেই ফাঁসি। বাংলাদেশে এই যে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর যেটা হচ্ছে যে বাংলাদেশের কোনো সাবেক প্রধানমন্ত্রী অথবা সরকার প্রধান যাই বলেন না কেন তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম কোনো মামলায় রায় দেওয়া হচ্ছে। তবে শেখ হাসিনার বিরুদ্ধে এর আগেও কিন্তু একটি মামলায় রায় দেওয়া হয়েছে আদালত অবমাননা, সেটি হচ্ছে 6 মাসের কারাদণ্ড। আমরা সমীর কুমার দে রয়েছেন আমাদের সঙ্গে, তিনিও কথা বলবেন, আমরা তাকে আমন্ত্রণ জানাচ্ছি। তিনি সিনিয়র সাংবাদিক। সমীর কুমার দে এই মামলাটি ফলো করছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও তিনি দেখছেন। সমীর, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা কত? আমরা তো কালকে একটি মামলার রায় পাবো। আচ্ছা, শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত যে মামলা হয়েছে তার মধ্যে 324টি হত্যা মামলা হয়েছে,
আর সব মিলে ওনার বিরুদ্ধে মামলা আছে 583টি, যার মধ্যে 7টা দুর্নীতির মামলা আছে, রাজুকের প্লট সংক্রান্ত দুর্নীতির মামলা। মোট ফৌজদারি অপরাধের মামলা আছে 576টি। এর মধ্যে আপনাকে একটু জানিয়ে রাখি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ওনার বিরুদ্ধে 2টি মামলার চার্জশিট হয়েছে। একটি মামলার রায় ঘোষণা হবে আগামীকাল, আর আরেকটি মামলা গুম সংক্রান্ত সেটি চার্জশিট হয়েছে, সেটি এখনো শুনানি শুরু হয়নি। যে মামলাটিতে 15 জন সেনা কর্মকর্তাও আসামি আছেন, আপনারা জানেন। এই 2টি মামলা এখন পর্যন্ত চার্জশিট হয়েছে। এর বাইরে 27টি মামলা এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনার বিরুদ্ধে দাখিল করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি যে বলছেন যে আগামীকাল যে বিচার হবে তিনি এখানে স্বচ্ছতা এবং ন্যায় বিচার আশা করেন, এটার কোনো ইমপ্লিকেশন আছে কিনা বা এটার কোনো ব্যাখ্যা আপনি দেবেন কিনা? না, আসলে এগুলো তো রাজনৈতিক নেতাদের বক্তব্য, ব্যাখ্যা করার কিছু নাই। তবে এই দাবি তো ওনার না, এটা সবার, সারা দেশের মানুষের দাবি যে স্বচ্ছতা এবং ন্যায় বিচার যাতে নিশ্চিত হয়, সেটার জন্য নিশ্চিত করা হয় সরকারের পক্ষ থেকে, আদালতের পক্ষ থেকে। সেইটা উনি ওনার দলীয় প্ল্যাটফর্ম থেকে এই কথা কিন্তু বলেছিলেন। এবং আপনি খেয়াল করবেন, এর আগে যখন 2014-15-তে যখন 71-এর যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বিচারের রায় শুরু হলো, তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে ঠিক এই দাবিটি করা হয়েছিল যে স্বচ্ছতা এবং ন্যায় বিচার জন্য নিশ্চিত করা হয়। বিএনপি তাদের অবস্থান ঠিক আগে যে অবস্থানে ছিল এখনো তারা সেই অবস্থানটি ব্যাখ্যা করেছে। যে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা 13 তারিখ যখন রায় ঘোষণার দিন ছিল, যে কবে রায় ঘোষণা করা হবে, ও তার একটি ডেট নির্ধারণের জন্য আদালত বসেছিল এবং আজকের 17 তারিখ তারা সেই ডেটটি নির্ধারণ করেন। তো তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির মধ্যে কোনো পার্থক্য বা অবনয়ন বা উন্নয়ন দেখতে পাচ্ছেন কিনা? একটু পরিবর্তন আমি দেখি। অন্তত আমি 13ই নভেম্বর যে রায় ঘোষণার জন্য যে তারিখ নির্ধারণের কথা ছিল, তার আগের রাতে যে ধরনের একটা আতঙ্কজনক পরিস্থিতি আমরা দেখেছিলাম, যে রাস্তায় মানুষজনের উপস্থিতি কম, গাড়ি ঘোড়া অনেক কম, সেই তুলনায় কিন্তু আজকে যদি আপনি দেখেন, ঢাকায় কিন্তু গাড়ি ঘোড়ার উপস্থিতি অনেক বেশি, মানুষের চলাফেরা অনেক বেশি, মানুষের মধ্যে আতঙ্ক আছে, কিন্তু ওই দিনের তুলনায় কিন্তু এখন কম। একটু বিষয় আপনার কাছে জানতে চাই, এই মামলায় তো শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান পলাতক, কিন্তু তাদের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী ছিল কিনা এবং তার ভূমিকা কি ছিল? না, তাদের পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী ছিলেন। এই মামলায় তো আপনি জানেন যে 3 জন আসামি, একজন গ্রেপ্তার আছেন চৌধুরী আব্দুল্লাহ মামুন, আর 2 জন পলাতক, একজন শেখ হাসিনা এবং একজন শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শেখ হাসিনার পক্ষে কিন্তু এখানে রাষ্ট্র থেকে একজন আইনজীবী দেওয়া হয়েছিল, তিনি আমির হোসেন। তিনি কিন্তু আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে তিনি যেসব যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, যেসব দলিল দস্তাবেজ দিয়েছেন, তাতে তার আসামি খালাস পাবেন বলে তিনি আশা করছেন। এখানে উনি আরেকটা কথাও বলেছেন যে এখানে রাষ্ট্র উনাকে যেসব কাগজপত্র সরবরাহ করেছে, এর বাইরে কিন্তু উনার কিছু বলার সুযোগ নেই। সেই জায়গা থেকে, এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন কিন্তু আপনি জানেন যে রাজসাক্ষী হয়েছে, ফলে আমরা দেখেছি রাষ্ট্রপক্ষ থেকে কিন্তু 2 জন আসামির সাজা চাওয়া হয়েছে এবং চৌধুরী আব্দুল্লাহ মামুনের সাজা তারা চাননি। এই ক্ষেত্রে আমরা কয়েকজন আইনজীবীর সাথে আমি কথা বলেছিলাম সুনির্দিষ্ট করে, যে আদালত থেকে আসলে কি সিদ্ধান্ত আসতে পারে, চৌধুরী আব্দুল্লাহ মামুনকে কি খালাস দেওয়া হবে বা তাকে কি শাস্তির আওতায় আনা হবে কিনা। সেক্ষেত্রে কিন্তু আইনজীবীরা যেটা বলছেন যে আদালত এখানে সর্বময় ক্ষমতার অধিকারী, আদালত কিন্তু চাইলে চৌধুরী আব্দুল্লাহ মামুনকেও শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মতন সমান শাস্তি দিতে পারেন, আবার ওনাকে লঘুদণ্ড দিতে পারেন, ওনাকে মাফও করতে পারেন, পুরো আদালতের এখতিয়ার। তো একটি বিষয় জানতে চাচ্ছি, যে অপরাধের অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, এর সর্বোচ্চ শাস্তি কি রয়েছে এই আইনে? এই আইনে সর্বোচ্চ শাস্তি রয়েছে মৃত্যুদণ্ড, পাশাপাশি আজীবন কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ড, এরকম নানা রকম কারাদণ্ডের বিধান আছে এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধানও আছে। ধন্যবাদ। আর একটু জানিয়ে রাখি যে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী শেখ হাসিনার পক্ষে যাকে নিয়োগ করা হয়েছে, এর কারণ হচ্ছে যে তিনি পলাতক এবং তাকে বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল পত্রিকায় হাজির হওয়ার জন্য। রাষ্ট্র নিয়োজিত যে আইনজীবী যিনি আসামির পক্ষে লড়েন, আমাদের বাংলাদেশের আইনের বিধান হচ্ছে যিনি পলাতক আসামি তাদের সঙ্গে যোগাযোগের কোনো আইনগত ভিত্তি নাই এবং করতে পারেন না। আরেকটি বিষয় এখানে জানিয়ে রাখি যে আজকে কিন্তু সন্ধ্যার দিকে ঢাকা শহরে মিছিল হয়েছে, মশাল মিছিল হয়েছে। শেখ হাসিনার কালকে যে রায় দেবে, সেই রায়ে তারা সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। বিশেষ করে এনসিপি বা অন্যান্য রাজনৈতিক সংগঠন
তারা মিছিল বের করেছে। আগামীকাল সকাল থেকেও শাহবাগে তারা অবস্থান নেবেন, সেখানে তারা প্রতীকী ফাঁসির আয়োজনেরও ঘোষণা দিয়েছেন। আমরা জানি না সেই কর্মসূচিটি কেমন হবে, এবং রাজনৈতিক দলগুলো বিশেষ করে তরুণদের দল আমার মনে হচ্ছে যে কালকে সকাল থেকেই তারা মাঠে থাকবেন এবং তাদের সেই ধরনেরই কর্মসূচি রয়েছে। আরেকটি বিষয় আপনাদের বলে রাখতে চাই যে এই যে রায় দেয়া হবে কালকে, এই রায়কে সামনে রেখে কিন্তু এখানে সবকিছুই একদম নিখুঁত এবং নিরাপত্তার মধ্যে নিয়ে আসা হয়েছে। বিশেষ করে সাংবাদিকদের প্রবেশের যে কার্ড সরবরাহ করবে সেগুলোও নির্দিষ্ট করা হয়েছে এবং আগে থেকে নাম চাওয়া হয়েছে। এখানেও ট্রাইব্যুনালে ব্যাপক নিরাপত্তা থাকবে, এখানে সেনা মোতায়েন থাকবে। একটু আগে আপনারা জেনেছেন যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেনা সদর দপ্তরের সেনাবাহিনী চেয়ে চিঠি দেওয়া হয়েছে, বিজিবি তো অলরেডি রয়েছে, মানে ব্যাপক নিরাপত্তা, সারা দেশেও নিরাপত্তা। আর ঢাকার পুলিশ কমিশনার তো বলেছেন যে কোনো ককটেল যদি মানুষের উপরে এবং কোনো যানবাহনের উপর মারা হয় তাৎক্ষণিকভাবে গুলির নির্দেশ দেওয়া হয়েছে। মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। এখন দেখার বিষয় কালকে রায় কি হয়, এবং এই রায়ের পর হচ্ছে আরেকটা জিনিস জানিয়ে রাখি, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল তারা কিন্তু এই রায়ের পরে আপিলের আর সুযোগ পাবেন না, যদিও এখানে আপিলের একটি সুযোগ রয়েছে। কারণ এই যে আদালতটি এটি হচ্ছে হাইকোর্টের মর্যাদা সম্পন্ন হাইকোর্ট আর কি, সুতরাং পরবর্তী আপিল কোর্ট হচ্ছে আপিল বিভাগ সুপ্রিম কোর্টের। কিন্তু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এই কিন্তু আপিলের সুযোগ পাবেন না, কারণ পলাতক আসামিরা আপিলের সুযোগ পায় না। তো কালকে যখন এই রায় ঘোষণা হবে তার আগে পরে ডয়েচে ভেলে বাংলা বিভাগ আপনাদের সরাসরি সেগুলো দেখাবে, এবং কালকে বাংলাদেশ টেলিভিশন যখন রায় দেবে সেই রায়ের অংশটি সরাসরি সম্প্রচার করবে। তাদের ফেসবুক যে পেজ রয়েছে ট্রাইব্যুনালের, সেখানেও কিন্তু রায়ের অংশটি সরাসরি সম্প্রচার করা হবে। এবং সব মিলিয়ে প্রস্তুতি যদি বলি তাহলে আইন শৃঙ্খলা এবং সব দিক দিয়ে একটি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তো আজকে ডয়েচে ভেলে বাংলা বিভাগের পক্ষ থেকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আমি হারুন রশিদ স্বপন, আমার সঙ্গে ছিলেন সমীর কুমার দে, এবং বলছি যে আগামীকালও আপনাদের সরাসরি আমরা লাইভে সেই রায় দেয়া এবং রায় পরবর্তী প্রতিক্রিয়া দেখাবো। ভালো থাকবেন সবাই।